গণ অভ্যুত্থান হয়ে গেছে, মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ, ঠিক এরকম একটা হেডলাইনে দৈনিক সমকালে একটা ইন্টারভিউর অংশ আমরা দেখলাম যে এটার আরেকটা অংশ পাবলিশড হবে। যারা ফরাদ মাজহারের একটা ইন্টারভিউ এই শিরোনামে পাবলিশড হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আমরা এটাই মূলত করতে চাই। 5 আগস্ট পরবর্তী সময় যারা ফরাদ মাজহার বাংলাদেশের দীর্ঘদিনের খুবই গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল চিন্তক বলা হয় তাকে। তিনি তার পলিটিক্যাল থিওরি, তার চিন্তা প্রকাশ করেন, লেখেন। 5 আগস্টের পর থেকে বলছেন প্রচুর, এবং এই বলার কারণে যেটা হয়েছে এটা অনেক বেশি মানুষের সাথে কানেক্ট করেছে। অনেকগুলো ইস্যুতে তিনি কথা বলেছেন যেগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমার দ্বিমত ছিল, সেগুলো নিয়ে আমি আমার দ্বিমত প্রকাশ করেছি, সেগুলোর বিরুদ্ধে আমার যুক্তি আমি উপস্থাপন করেছি। এবার তিনি যেটা করলেন সেটা নিয়ে আমার শক্ত দ্বিমত আছে এবং এটা কথা বলা দরকার। মানে আমাদের গণ অভ্যুত্থানকে মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ হিসাবে আমরা দেখব কিনা, বা কেউ পোট্রে করতে চাইলে সেটাকে আমরা কিভাবে দেখব সেটা নিয়ে আলাপ করতে চাই। তার ইন্টারভিউ পুরোটার মধ্যে দু একটা গুরুত্বপূর্ণ, যেগুলো আমি সমর্থন করি সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আছে, বিশেষ করে একটা আমি বলতেই চাই, সেটা হচ্ছে যারা ফরাদ মাজহার বলছেন এই যে আমাদের মব তৈরি হচ্ছিল, মবের বিরুদ্ধে কথা বলেছেন। আমি প্রথম দিন থেকে বলছি, যারা ফরাদ মাজহার বলছেন আপনি দেখবেন যখন মব একের পর এক মাজার ভাঙা শুরু করেছিল তখন কোনো ব্যবস্থা নেওয়া হলো না, উল্টো কবি সাহিত্যিকদের কবিতা লেখার জন্য কারাগারে পাঠানো হলো। এবং এই সময় যেন ফরাদ মাজহার একটা খুবই রিস্কি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন। তিনি শহীদ মিনারে, তখন বাউল গান হতে দেওয়া হচ্ছিল না, বাউল গানের আসরে হামলা হচ্ছিল, বন্ধ করে দেওয়া হচ্ছিল, তিনি বাউলদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করেছিলেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল। তারপরে তিনি একটা মোক্ষম কথা বলেছেন, এই ভয়টা খুবই আছে। আমরা বলছি, ফরাদ মাজহার বলছেন, তিনি আবারও বলেছেন, উনি এরকম বলছেন, আমি বাক্যটুকু শুধু পড়ি, বাঙালি জাতিবাদী ফ্যাসিস্ট শক্তির পরাজয়ের পর নতুন ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তির উত্থানের আর্থসামাজিক ও রাজনৈতিক শর্ত বাংলাদেশে হাজির হয়েছে। এবং তিনি, আপনারা সাক্ষাৎকারটা পড়বেন, তিনি সেখানে বিশেষ করে ধর্মবাদী যারা আছেন তারা তাদের কর্মকাণ্ডকে উল্লেখ করেই দেখাচ্ছেন যে এই ধরনের প্রবণতা আছে। অ্যান্ড হি ইজ ভেরি রাইট। আমি মনে করি অন্তত আমরা যদি সেই পরিস্থিতির সুযোগ খুব বেশি যদি নাও নেওয়া হয়ে থাকে শেষ পর্যন্ত, আমার একটা আর্গুমেন্ট আমি দীর্ঘদিন থেকে বলছি যে বাস্তবে বাংলাদেশে ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তি বিরাট শক্তি অর্জন করবে কিনা বা ক্ষমতা দখল করে ফেলবে কিনা সে আলোচনা সরিয়ে রেখে বলছি এটার উত্থান হচ্ছে, এটা একটা ফার্টাইল গ্রাউন্ড দেখা যাচ্ছে। এই ন্যারেটিভটা আমাদের জন্য দেশে তো বটেই, বিদেশে অনেক বেশি ক্ষতিকর হবে, অনেক বেশি ক্ষতিকর হবে। একটা মানে আমাদের বর্তমান পৃথিবীতেই বাঁচতে হয়। ইরাকের কাছে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে কিনা, সেই ডিস্ট্রাকশনের ওয়েপনের ন্যারেটিভ তৈরি করে ইরাককে ধ্বংস করে দেওয়া গেছিল, আটারলি মিথ্যা। সুতরাং আমি এই কথাটা বলতে চাইছি, পৃথিবীতে যখন আমরা বসবাস করব আমাদের কেয়ারফুল থাকতে হবে। এবার মূল জায়গাটায় আসি, তিনি কি বলছেন। উনি মূলত মার্কিন ইন্টেলেকচুয়াল জেফ্রি স্যাক্সকে নিয়ে কথাটা বলেছেন। আমি একটু পড়ি, ওনারা হুবহু উনি যা বলেছেন। গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় রেজিম চেঞ্জ। মার্কিন অর্থনীতিবিদ ও বিশ্লেষক জেফ্রি স্যাক্স 18 আগস্ট দাবি করলেন, দ্য ভেরি স্ট্রং এভিডেন্স অফ দ্য ইউএস রোল ইন টপলিং দ্য গভর্নমেন্ট অফ ইমরান খান ইন পাকিস্তান রেইজেস দ্য লাইকলিহুড দ্যাট সামথিং সিমিলার মে হ্যাভ অকার্ড ইন বাংলাদেশ। পাকিস্তানের ইমরান খানের সরকার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকার খুবই শক্ত প্রমাণ রয়েছে। এ থেকে ধারণা তৈরি হয়েছে একই রকম কিছু বাংলাদেশে ঘটে থাকতে পারে। তারপর তিনি বলছেন, কথাটা তো ফেলে দেওয়া যাচ্ছে না। আরেকটা জায়গায় তিনি ডক্টর ইউনূসকে আমাদের পাওয়া নিয়ে তিনি বলছেন ইটস রাইট, বিশেষ করে ভারতের মানে আধিপত্য বা চাপ মোকাবেলার ক্ষেত্রে, হস্তক্ষেপ মোকাবেলার ক্ষেত্রে তিনি খুব ভালো করেছেন, যেটা আমরাও বলি। তারপর তিনি একটা জায়গায় বলেছেন ডক্টর ইউনূসকে পাওয়ার পর এটার কুফল হচ্ছে, তিনি বলছেন এর কুফলটা হচ্ছে এই জেফ্রি স্যাক্সরা এখন বলছেন বাংলাদেশে মার্কিন স্বার্থ রক্ষার জন্য রেজিম চেঞ্জ হয়েছে। এই হাল আমরা সহজে বদলাতে পারছি না। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন করে রেজিম চেঞ্জ করতে চেয়েছে তেমনি বাংলাদেশেও রেজিম চেঞ্জ হয়েছে কি, এই সন্দেহ দেখা দিয়েছে। তিনি ব্যর্থ হলে জেফ্রি স্যাক্সের মূল্যায়ন সঠিক বলে প্রমাণিত হবে। জেফ্রি স্যাক্স আমাদের গণ আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছেন বটে, কিন্তু পুরোটা মিথ্যা নয়, এরকম বলছেন তিনি। তার আগে একটু বলে, তিনি তার সেই সহজাত যে জিনিসটা ন্যারেটিভটা তিনি প্রথম থেকে আনছেন, আমি এটাই মূল আলোচনা করবো। একটা কথা মনে পড়লো, তিনি কথা বলেছেন 8 আগস্ট শপথ গ্রহণের দিন সাংবিধানিক প্রতিবিপ্লব হয়ে গেছে। এই আন্দোলনকে তিনি প্রথম দিন থেকে বিপ্লব বলার চেষ্টা করেছেন, উইচ আই স্ট্রংলি ডিসঅ্যাগ্রি উইথ। আমি তখন এটার বিরুদ্ধে কথা বলেছি এবং এটা কেন বিপ্লব না সেটা নিয়ে এক্সক্লুসিভ ভিডিও করেছি। তিনি প্রতিবিপ্লব হয়েছে মনে করছেন। তিনি সংবিধান স্থগিত করে না দিলে আমাদের, তার ভাষায় বিপ্লবীরা
বিপদে পড়ে যাবে। আমি ধরে ধরে দেখিয়েছি সংবিধান পরিবর্তন যদি করে ফেলাও হয়, নতুন সংবিধান লেখা হয়, শেখ হাসিনা ফিরে আসলে কারো মুক্তি নাই। জনাব ফরহাদ মজহারেরও নাই, আমার নাই, বহুজনের নাই, আর আমাদের যারা মূল নেতৃত্বের সামনে ছিলেন, মাঠে ছিলেন, তাদের তো কথাই নেই। সুতরাং উনি অনেকগুলো, আমি বলেছি যে সংবিধান পরিবর্তন করা লাগতে পারে, নতুন সংবিধান লেখা লাগতে পারে, কিন্তু এতে যে যুক্তি হাজির করা হচ্ছে এগুলো ভুল যুক্তি ছিল। যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। এখন বহুদিন পর জনাব ফরহাদ মজহার রেজিম চেঞ্জে জেফ্রি স্যাক্সের এই লেখাটা কেন আনলেন? জেফ্রি স্যাক্স একজন সম্মানিত মানুষ, তিনি যখন এই কলামটা লিখেছেন তখনই আমরা আসলে এটাকে প্রটেস্ট করেছি। আমি দুটো কলামকে একসাথে নিয়ে কথা বলেছিলাম, একটা হলো জেফ্রি স্যাক্সের আর একটা হচ্ছে ব্রাহ্মচেলানির, ভারতীয় একজন সিকিউরিটি এক্সপার্ট, তিনি ইন্টারন্যাশনালি বিশেষ করে ওয়েস্টের কাছে বেশ খানিকটা পরিচিত। তো তারা দুজনেই লিখেছেন এবং তারা দুজনেই ইঙ্গিত করেছেন যে এটা আদতে একটা কু, মানে মার্কিন সহায়তার কথা আছে এবং কুয়ের কথা বলা হচ্ছে। দুজনই বলেছেন যে এটা জনগণের গণ অভ্যুত্থান না, এরকম একটা ন্যারেটিভ তারা আনার চেষ্টা করেছেন। আর ব্রাহ্মচেলানি তো একইভাবে আমেরিকাকে ইঙ্গিত করেছেন। মানে আমরা এখন আমাদের এত বড় একটা অর্জন, জেফ্রি স্যাক্সের মতো মানুষ, তিনি যেখানে থাকেন খুব অল্প সময়ের মধ্যে, তিনি অগাস্টে লিখেছেন, খুব অল্প সময়ের মধ্যে তিনি একটা লেখা লিখেছেন এবং তার এক ধরনের পরিচিতি আছে আমেরিকার এই রেজিম চেঞ্জ বা ডিপ স্টেট যা যা করে বেড়ায়, তিনি সাধারণত এগুলোর বিরুদ্ধে কথা বলেন। মানে উনি অ্যাস্টাবলিশমেন্টের লোক নন, সো তিনি এখানেও অ্যান্টি অ্যাস্টাবলিশমেন্ট কিছু খোঁজার চেষ্টা করবেন। এটা একটা প্রবণতা, আমরা ওনাকে শ্রদ্ধা করি, কিন্তু এই প্রবণতা তার আছে। বাংলাদেশের মাটিতে থেকে জনাব ফরহাদ মজহার তো বাংলাদেশের মাটিতে আছেন, মানে ওনাকে জেফ্রি স্যাক্সকে নিয়ে এসে তার কথা দিয়ে এখানে ভিত্তি করে কথা বলতে হবে কেন? তিনি তো দাবি করেন, তিনি একটা বইয়ের কথা বলেন যে এটা ঠিক এক বছর আগে লেখা হয়েছিল, মানে গণ অভ্যুত্থানের 1 বছর আগে, সেটারই অনেক গাইডলাইন এখানে ছিল। সেসব নিয়ে তর্ক করছি না। তিনি নিজে অত্যন্ত প্রতারণামূলক কতগুলো গ্রুপের সাথে জড়িয়েছিলেন। ইনসাফ বাস্তবায়ন কমিটি, এরা কারা, কিভাবে সরকার এবং একটা বিশেষ এজেন্সির টাকা খেয়ে আমেরিকার সিআইএ এটার সাথে জড়িত আছে, এটার নাম দিয়ে ঢাকার পলিটিক্যাল স্ফিয়ারে বহু কাণ্ড ঘটিয়েছেন। এমনকি মেন স্ট্রিম নিউজ পেপারেও এদের কাণ্ডকীর্তি এসেছিল। তার এক ধরনের ইনভলভমেন্ট তো তাদের সাথে ছিল। যাই হোক, আমরা সেই আলোচনা সরিয়ে রেখে বলছি গণ অভ্যুত্থানটা কীভাবে হলো, কি হলো, তিনি তো মাঠে ছিলেন এবং এখানকার যারা নেতা আছেন এই অভ্যুত্থানে, যারা সামনের সারিতে ছিলেন, অনেকের সাথে তার যোগাযোগ ছিল। তার সাথে তার যে পাঠচক্র আছে, তিনি দীর্ঘদিন থেকে পাঠচক্র পরিচালনা করেছেন। এখানে পাঠচক্র নিয়ে মানুষের কিছু ক্রিটিক থাকতে পারে যে পাঠচক্রে যারা যান তারা এক ধরনের স্টেরিওটাইপ হওয়ার প্রবাবিলিটি থাকে, বাট স্টিল উনি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন দীর্ঘদিন। বহু মানুষ তার পাঠচক্রে গেছেন। তিনি তার চিন্তা, তার বিশ্লেষণ বা পৃথিবীর যে একটা অংশের অন্তত জ্ঞানের সাথে পরিচিত করার চেষ্টা করেছেন। তো অনেকেই তো তার পাঠচক্রে গেছে, তো এদের অনেকের সাথে তার খুব সরাসরি যোগাযোগ আছে। এমনিতেও যোগাযোগ না থাকার কারণে আর একজন গুরুত্বপূর্ণ পলিটিক্যাল অবজারভার হিসাবে, পলিটিক্সের অবজারভার হিসেবে তার তো এটা বোঝারই কথা আসলে বাংলাদেশে কি হয়েছে। বাংলাদেশে আমেরিকা, তারও আগে যদি প্রশ্ন করে, আমেরিকা কি বাংলাদেশে রেজিম চেঞ্জ করতে চেয়েছে? খুব সিরিয়াস প্রশ্ন যে এটা আমেরিকার সহায়তা রেজিম চেঞ্জ, এটা কেউ চেয়েছে? আমরা একটু পেছনে যাই, 2022 সাল থেকে যখন র্যাবের উপরে স্যাংশন আসলো, আমরা এটা বুঝতে পারছি আমেরিকা বাংলাদেশের সরকারকে তীব্র চাপে ফেলতে চাইছে। তারপর ভিসা পলিসি ঘোষণা করলো যাতে বিরোধীরা তার বিরুদ্ধে একটা মুভ করার মতো একটা পরিস্থিতি তৈরি করতে পারে। তাতে আমাদের মনে হতে পারে আমেরিকা এই রেজিম চেঞ্জ চাইছে। কারণ হলো শেখ হাসিনা চায়নার সাথে অনেক বেশি অ্যালাইন্ড হচ্ছিল। ওই সময় বাইডেনের যে স্ট্র্যাটেজি ছিল তাতে একটা ডেমোক্রেটিক কান্ট্রি বা ডেমোক্রেটিক বাংলাদেশ মার্কিন স্বার্থের অনুকূলে ছিল। পৃথিবীতে স্বার্থের বাইরে কিছু হয় না, এটা নিয়ে আজকে আলোচনা করছি না, অনেকবার কথা বলেছি। তারা মনে করেছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে ভারত, ওই যে 2+2 মিটিংয়ের পর ভারত সামহাউ কুড ম্যানেজ আমেরিকা, যে আমেরিকা, এটা বোঝা যাচ্ছে, ভারত প্রকাশ্যেও বলেছিল এবং আমরা বুঝেছি এরপর আমেরিকা আসলে আর খুব বেশি কিছু করেনি। এমনকি যে নির্বাচন, তথাকথিত নির্বাচন হচ্ছিল, সেই নির্বাচনের ব্যাপারেও তাদের আসলে তেমন কোনো মাথা ব্যথা নাই। কারণ পৃথিবীতে বহু দেশে নির্বাচন হয়ে যাওয়ার পর তারা ভিসা পলিসি অ্যাপ্লাই করেছিল বা কোনো না কোনো স্যাংশন দিয়েছিল, অনেক দেশের উদাহরণ আছে। কিন্তু এটার ভিসা পলিসি তারা ঘোষণাও করেছিল, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনের সাথে জড়িতদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। তাতে মনে হয় তাদের আসলে খুব বেশি আগ্রহ ছিল না। তবে এখানে বলে রাখা ভালো, পরবর্তীতে বেনজির এবং আজিজ, আমি ভুল না করে থাকলে দুজনই, নির্বাচনের পরে তাদের বিরুদ্ধে স্যাংশন এসছে। তবে এটাও আমরা বলবো এই স্যাংশনের প্রসেস তো হঠাৎ করে নির্বাচনের পরে করা হয়নি, এটা প্রিভিয়াস একটা ঘটনা ছিল। সো আমরা এটা বলতে পারি যে আমেরিকা তার যে চিন্তা ছিল, যদি থেকেও থাকে, আবারও বলছি, এগুলো প্রত্যেকটা ক্যাটালিস্টের চিন্তা। তারা
মূল কাজ দেশকে দিয়ে করতে হবে। আমেরিকা আগের মতো আর মিলিটারিকে দিয়ে ক্ষমতা দখল করিয়ে ফেলে না। একসময় তারা এটা করতো। তারা র্যাদার যদি দেশের মধ্যে সেরকম গ্রাউন্ড তৈরি থাকে, তারা সাহায্যের নীতি নিয়ে আসে, তারা সেটাকে পেট্রোনাইজ করার চেষ্টা করে, এটা ছিল। কিন্তু আমেরিকা জানুয়ারি নির্বাচনের পর, সংসদ নির্বাচনের পর অলমোস্ট ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছিল। সেই জায়গায় আসলে বহু ক্ষেত্রে যেটা হয়, বহুদিন বলেছি, বাংলাদেশে একটা তিউনিসিয়া মডেলের গণ অভ্যুত্থান হবে, যেখানে কোনো একটা ক্ষোভের কারণে কিছু মানুষ নেমে আসবে এবং আপামর মানুষ তারপর নেমে আসবে, কারণ প্রত্যেকের তার ক্ষোভ আছে, তার ক্ষুব্ধতা আছে, তার হিসেব নিকাশ আছে, সেটা সে মেটাতে চাইবে। তো সেটা হয়েছে। এখন এই মুভমেন্টের ভেতরে আমেরিকা কি একেবারে কোনোভাবে ইনভলভ ছিল না? খানিকটা থাকতে পারে। এই মুভমেন্ট যদি হয়, আমেরিকা তো ইন্ডিয়ার চাপে সে পছন্দ করেনি, না করলেও সে খানিকটা শেখ হাসিনাকে চাপ দেওয়া থেকে সরে এসেছিল। শেখ হাসিনাকে সরক বা সরে গেলে তার স্বার্থের জন্য ভালো হবে, বাংলাদেশে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট তার জন্য ভালো হবে, সে ভাবছিল। সেটা যদি হয়ে থাকে, সে কোনো না কোনো জায়গায় রোল প্লে করে থাকতেও পারে। আমরা আসলে এগুলো জানি না, এটা একদম সিগনিফিক্যান্ট কিছু না, এটা আমাদেরই মুভমেন্ট, কোনো রকম কোনো সন্দেহ নাই। ইভেন জাতিসংঘের রোলের কথা আমরা পরবর্তীতে জানতে পারলাম। ফলকার তুর্ক বলেছেন, বিশেষ করে শেষ মুহূর্তে এসে সেনাবাহিনী যাতে গুলি না করে। আমরা এটাও মনে করি যে এটা না হলেও আমাদের সেনাবাহিনী শেষ পর্যন্ত গুলি করতো না, কিন্তু তুর্ক যেহেতু নিজে দাবি করছেন, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার, যে সেনাবাহিনীকে এই ব্যাপারে সতর্ক করা হয়েছিল মিশনের ব্যাপারে। তো এইগুলো যদি হয়ে থাকে, এইগুলো পরবর্তীতে কেউ কিছু না কিছু রোল প্লে করেছে, কিন্তু এটাকে মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ বলা, স্যাক্সকে ডেকে এনে তার কথাকে খুব গুরুত্বপূর্ণ ধরে নিয়ে আসা, এটা খুবই খারাপ চর্চা হলো, খুবই খারাপ চর্চা হলো। যতটুকু 5% 10% যতটুকু রোল তা যদি এরা সহ জাতিসংঘ সহ প্লেও করে থাকে, ওটা না হলেও আমাদের হতো, খানিকটা বেশি রক্তপাত হয়তো হতো। আমরা আসলে মানে পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছি। শত শত মানুষ খুন করে পারা যাচ্ছিল না। আমেরিকার সহায়তায় রেজিম চেঞ্জ, শত শত মানুষ জীবন দেয় না এসে, এগুলো আমাদের বুঝতে পারতে হবে। আমরা পারতাম, হয়তো আরেকটু ক্ষয়ক্ষতি হতে পারতো, সেনাবাহিনী কি একদিন দুদিন গুলি করতো, আমার সন্দেহ আছে, কিন্তু তারপরও যদি করতো, পারতো আমাদেরকে ঠেকাতে? নো ওয়ে। সুতরাং এই সামান্য কিছু রোল যদি থেকেও থাকে, সেটাকে এক ধরনের মেইন স্ট্রিম ব্যাপার করার চেষ্টা, এটা খুবই দুঃখজনক এবং নিন্দনীয়। আমি বুঝতে পারি জনাব ফরহাদ মজহারের অসন্তুষ্টি আছে, তিনি যা চেয়েছেন আমি সেটাকে উনি সহি নিয়তে করছেন বলে মনে করতে চাই। তিনি একটা বিপ্লবী সরকার চেয়েছিলেন, তিনি চেয়েছিলেন সংবিধান বাতিল করা হোক, তিনি ফরমান দিয়ে আনটিল একটা নতুন সংবিধান লেখা হবে, মানে এটা বহু বছর, একটা নতুন সংবিধান লেখা 2, 4, 5, 7, 10 বছরও হতে পারে, প্রচুর দেশে এই উদাহরণ আছে। অথবা ওই সংবিধান লেখা পর্যন্ত আমাদের পুরনো সংবিধানকে রেখে এরকম মানে একটা বিপ্লবী সরকার থাকবে, নানান কিছু হতে পারে, সেই ধরনের একটা স্বপ্ন কারো খোয়াব ছিল। এটা দিয়ে সব পাওয়ার গ্র্যাব করা, নিজের হাতে কবজায় রেখে দেয়া। আমরা ধরে নিলাম তৎকালের খাতিরে যে তিনি অন্তত সেভাবে চাননি, তিনি দেশের ভালোই চেয়েছেন, কিন্তু সেটা হয়ে ওঠেনি। এখন তার এই অসন্তুষ্টিটাকে তিনি যদি আসলে এভাবে পোট্রে করেন, এটা আমাদের গণ অভ্যুত্থানের মহিমাকে খুবই খাটো করা হয়, তুচ্ছ করা হয়। এবং তার মতো একজন সিগনিফিক্যান্ট মানুষ যখন এই ধরনের আলাপ করেন, তখন না এটার কিছুটা ট্র্যাকশন কোথাও না কোথাও তৈরি হবে। বিশেষ করে আমি যেটা বলতে চাই, ভারতের হাতে তিনি অস্ত্র তুলে দিতে পারেন, দিয়েছেনও হয়তো, কারণ ভারত এগুলো ব্যবহার করবে। ভারত এই আলাপটা দীর্ঘদিন থেকে করছে। ব্রাহ্মচেলানি তো আসলে তাদেরই লোক, বিজেপির লোকই। তারা এটাকে আমেরিকার সাহায্য, সেনাবাহিনীর অভ্যুত্থান ইত্যাদি বলার চেষ্টা করেছেন। এটাতে লাভ হবে আসলে তাদের এবং জাতির এই অত্যন্ত ডিসাইসিভ টাইমে তার মতো খুবই সিগনিফিক্যান্ট একজন পাবলিক ইন্টেলেকচুয়ালের দিক থেকে এই ধরনের মন্তব্য আমাদের কাছে খুবই দুঃখজনক, এটুকু বলে রাখা জরুরি।